হরে কৃষ্ণ। আমরা এই কার্তিক মাসের রমা একাদশী, কৃষ্ণপক্ষের রমা একাদশী চাতুর্মাসের প্রায় শেষের দিকে এসে গেছি। রমা একাদশী এরপরে উত্থান একাদশী। রমা একাদশীর খুব সুন্দর একটা প্রসঙ্গ রয়েছে। মুচুকুন্দ মহারাজ, যিনি অত্যন্ত প্রতাপী ধর্মনিষ্ঠ রাজা ছিলেন, তার সঙ্গে স্বর্গের ইন্দ্রের, যম, বরুণ, কুবের, বিভীষণ তার সঙ্গে যোগাযোগ ছিল। অত্যন্ত ধার্মিক, নিষ্ঠাপরায়ণ এবং কঠোর রাজা ছিলেন, বিষ্ণু ভক্তি পরায়ণ, এবং তিনি একাদশী খুব নিষ্ঠাভরে পালন করতেন এবং একাদশী ব্রতের আগের দিন নাগরা বাজিয়ে সব জায়গায় তার রাজ্যে পুরো ঘোষণা দিতেন যেন কেউ যেন একাদশীর দিন ভোজন না করে। তো রাজা, সেই মুচুকুন্দ রাজার একটা সুন্দরী কন্যা ছিল। আদর করে কন্যার নাম দিয়েছিলেন চন্দ্রভাগা, নদীর নামে তার নাম ছিল চন্দ্রভাগা। এবারে চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়। সে একবার শ্বশুর বাড়ি এসেছিল, জামাই শ্বশুর বাড়ি মানে মুচুকুন্দ রাজার বাড়িতে, আর ওই সময় পড়েছে একাদশী। তার স্ত্রী, শোভনের স্ত্রী চন্দ্রভাগা তো ভয় পেয়ে গেছে, কেননা বাবার নীতি খুব কঠোর। এই রাজ্যে কেউ একাদশীর দিন আহার করে না। আরে মানুষ তো আহার করা দূরের কথা, হাতি, ঘোড়া, গাই কেউ আহার করে না। আর আমার স্বামী তো ভোজন না করে থাকতে পারে না, কি হবে? তো এই ঘোষণা শুনে শোভন স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আমার এখন কি করা উচিত? এমন একটা উপায় দাও যে আমার প্রাণটাও রক্ষা হতে পারে আর রাজার নির্দেশটাও আমি যেন পালন করতে পারি। তো চন্দ্রভাগা বলছেন যে আমি এত উপায় কোনো দেখছি না, একটাই উপায় হতে পারে। কেননা এই রাজ্যে মানুষ তো দূরের কথা, কোনো পশু, হাতি, ঘোড়া, গাই, বাছুর কেউ খায় না। তো আমার মনে হয় তোমার বাড়ি ফিরে যাওয়াই উপযুক্ত, যথোপযুক্ত। শোভন বললেন, তুমি ঠিক বলেছ, কিন্তু আমার ইচ্ছা আমি ব্রত করব, ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে। তাই সেই এই রমা একাদশী পালন করলো। ক্ষুধা তৃষ্ণায় শোভন বহু দুঃখী, ব্যাকুল হয়ে পড়লো। ধীরে ধীরে সারাদিন কেটে গেল, সূর্যাস্ত। হে মহারাজ যুধিষ্ঠির, যারা নিয়মিত একাদশী করে তাদের তো রাত খুব আনন্দের, হরিবাস, নাম কীর্তন, ভগবানের ভাগবত পাঠ শ্রবণ এই করে ভালোই কাটে। কিন্তু শোভনের পক্ষে এই রাত্রিটা অত্যন্ত দুঃসহ, প্রাণ যায়। আর তাই হলো, ভোরে উঠেই শোভনের মৃত্যু ঘটল। মুচুকুন্দ রাজা যথাযোগ্য সুগন্ধ কাষ্ঠ আদি দিয়ে শোভনের সৎকার দাহ কার্য করে দাহ কার্য করলেন, কিন্তু চন্দ্রভাগা সহমৃতা হলেন না। তার বাবার নির্দেশ, না তোমাকে সহমৃতা হতে হবে না। সে পিতৃগৃহে বাস করলো। কিন্তু শোভন যে এই রমা একাদশী করলো, মারা গেল, কি লাভ করলো? না, তার এই রমা একাদশী ব্রতের প্রভাবে সে মন্দ্রাচল শিখরে সুন্দর দেবপুরীর রাজা হয়ে গেল। অত্যন্ত উত্তম, অসংখ্য গুণসম্পন্ন, রত্ন বৈদুর্যমণি জটিত, স্বর্ণ স্তম্ভে সুশোভিত, বিভিন্ন প্রকার স্ফটিক মণিমাণিক্য খচিত সুর বিরচিত ভবনে বাস করল। একদম এত ঐশ্বর্য,
পরের জীবনে পেয়ে গেল। মাথার উপরে ছত্র কিরীট বিরাজিত, কর্ণে কুণ্ডল, কণ্ঠে হার, বাহুতে কেওরাদি বিভূষিত হইয়া শোভন রাজ্য শাসন আরম্ভ করল। এবং অপ্সরা গন্ধর্ব সেবিত হয়ে শোভন দ্বিতীয় ইন্দ্রিয়ের মতো তেজ বিস্তার করতে লাগলো। এদিকে কি হয়েছে, একদিন মুচুকুন্দ রাজ্যের নিবাসী একজন ব্রাহ্মণ, তার নাম হচ্ছে সোম শর্মা, তীর্থ ভ্রমণ করতে করতে ওইখানে গিয়ে পৌঁছেছেন। আর দেখছেন, আরে তো আমাদের রাজার জামাই। তার কাছে গেছেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর রাজা শোভনদেব সে তো তার শ্বশুর বাড়ির রাজ্যের ব্রাহ্মণকে দেখে সসময়ে উঠেছেন, প্রণাম করেছেন এবং বার্তালাপ চলছে যে আমার স্ত্রী, শ্বশুর মশাই, রাজ্যবাসী সব কেমন আছেন। এবং একে একে সেই সোম শর্মা রাজ্যের কুশল বার্তা দিলেন। তারপর জিজ্ঞাসা করছেন, তুমি এখানে কি করে এলে? এত সুন্দর বৈভব পুরী রাজ্য, তুমি এটা কি করে লাভ করলে? আর আমি জীবনে এত জায়গা ঘুরেছি, স্বচক্ষে এত সুন্দর রাজ্য, পুরী, বৈভব, তোমার শরীরের জ্যোতি, তোমাকে একজন দ্বিতীয় ইন্দ্রের মতো লাগছে, তো এই সমস্ত বৈভবাদি তুমি কি করে লাভ করলে? তো তখন শোভন বলছেন, এটা সম্ভব হয়েছে আমার শ্বশুর মশাই রাজা মুচুকুন্দ এবং আমার স্ত্রী চন্দ্রভাগা, তাদের উৎসাহে অনুপ্রেরণায় আমি কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রত পালন করেছি। তার ফলে আমি এই বৈভব লাভ করেছি। কিন্তু আমি অনুভব করি এই রাজ্য অস্থির, অনিত্য, অস্থায়ী। হে দ্বিজোত্তম ব্রাহ্মণ ঠাকুর, আপনি বলুন এই কি এমন ব্রত আছে? একটা তো রমা একাদশী ব্রত করে আমি এই নিষ্কণ্টক বৈভব রাজ্য লাভ করেছি, এটা স্থির নিত্য কি করে স্থাপিত হবে? এই রকম কোনো উত্তম ব্রত যদি আমাকে বলেন তাহলে আমি সেটাও করব। আর একটা কথা হচ্ছে, আপনি যখন রাজ্যে ফিরে যাবেন আমার স্ত্রীকে আমার সংবাদটা দেবেন প্লিজ, এবং আমার পুরো ঘটনা বলার পরে তাকে এই নিবেদনটা করবেন। আমি জানি সে অত্যন্ত পুণ্যবতী, ভাগ্যবতী, সেই আমার এই অস্থির রাজ্যকে স্থির করে দিতে পারে। তো সেই ব্রাহ্মণ রাজ্যে ফিরে এসে রাজার সঙ্গে দেখা হয়। চন্দ্রভাগার কাছে সমস্ত বৃত্তান্ত খুলে বলেন। চন্দ্রভাগা তো যেন স্বপ্ন দেখছেন, বলি আরে কি বলছেন আপনি, এটা সত্য কথা বলছে? হ্যাঁ, আমি তোমার স্বামীকে নিজের চোখে দেখে এলাম, বার্তালাপ করলাম, তো আমি নিজে স্বচক্ষে দর্শন করেছি, অগ্নিদেবের ন্যায় তুল্য দীপ্তিমান নগরও দর্শন করেছি। তবে একটা কথা, তোমার স্বামী তোমাকে পাঠিয়েছে বার্তা, তার রাজ্যটা স্থির নয়, অনিত্য রাজ্য, তুমি গিয়ে স্থির করো। তো চন্দ্রভাগা বলেন, বিপ্রসী হে ব্রাহ্মণ ঠাকুর, তাহলে আমাকে ওখানে নিয়ে চলুন, আমার সেই পতিদেবকে দেখার জন্য, মিলিত হওয়ার জন্য প্রচুর উৎকণ্ঠা যাচ্ছে। পতি বিরহে আমি সবসময় একাকিত্ব বোধ করি। তো আমি আমার নিজ পুণ্য প্রভাবে কথা দিচ্ছি, সেই রাজ্যকে আমি স্থির করে দেব, এবং যাহাতে আমি আমার পতির সঙ্গে সংযোগ হতে পারি, আমি পতি বিরহ আমি মিটাতে পারি, আমাকে প্লিজ দয়া করে নিয়ে চলুন। তো তখন সেই সোম শর্মা ব্রাহ্মণ চন্দ্রভাগাকে নিয়ে মন্দ্রাচল পর্বতের
সমীপবর্তী বামদেবের আশ্রমে গেলেন। স্বামীর রাজ্যের পাশে বামদেবের আশ্রম। বামদেব তখন সেই চন্দ্রভাগাকে বেদ মন্ত্র দ্বারা অভিষিক্ত করলেন এবং চন্দ্রভাগাকে দিব্য শরীর প্রাপ্ত করালেন। সেই দিব্য শরীরে তিনি সেই শোভনদেবের সেই অদ্ভুত অত্যাশ্চর্য এবং দিব্য সেই ধামে অর্থাৎ সেই রাজ্যে পৌঁছালেন। পতি পত্নীর ওখানে মিলন হলো। তো শোভনদেব বলছেন যে তোমাকে পেয়ে আমি খুব খুশি, তবে আমার এই রাজ্যটা হচ্ছে অস্থির, যাতে স্থির হতে পারে তুমি তার ব্যবস্থা করো। চন্দ্রভাগা বলছেন, পতিদেব আমি 8 বছর থেকে একাদশী করছি, পিতার নির্দেশে 8 বছর থেকে আমি একাদশী ব্রত করছি। আমার এই ব্রত এবং পুণ্যের প্রভাবে তোমার রাজ্য স্থির হবে, অবিচল হয়ে যাবে এবং মহাপ্রলয় পর্যন্ত ইহার সমৃদ্ধি থাকবে। এইভাবে দিব্য শরীর ও দিব্য ভূষণে ভূষিত দিব্য ভোগ পতির সহিত করলেন। এই হচ্ছে মোটামুটি একটা কাহিনী। রমাব্রত প্রভাবে মন্দারাচল পর্বতের শিখর দেশে দিব্য শরীরে শোভন স্ত্রীর সহিত বিহার করতে লাগলেন। তাই বলা হয় এই রমা একাদশী কামধেনু তুল্য চিন্তামণি স্বরূপ। যা চাইবেন, যা চিন্তা করবেন, এই ব্রতের ফলে আপনি লাভ করতে পারবেন। তো আমি এই ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, আমি এই রমা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। কেউ যদি এই ব্রত পালন করেন, ব্রহ্মহত্যা পাপ পর্যন্ত সে মুক্ত করতে পারবেন। এবং এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করেই, কেবল শ্রবণ করে, পালন তো করবেন, শ্রবণ করেই সর্বপাপ বিমুক্ত এসে বিষ্ণু লোকে পৌঁছতে পারবেন। উৎসাহ সহকারে এই রমা একাদশী ব্রত পালন করি আমরা। ব্রতের নিয়ম একই, আগের দিন রাত্রে অথবা পরের দিন সূর্য উদয়ের আগে সংকল্প করবেন, ওম তৎসৎ বিষ্ণুর ওম ওং তৎসৎ। কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে রমা একাদশী তিথৌ আপনার নাম আর গোত্র বলবেন। আর যারা দীক্ষিত তাদের অচ্যুত গোত্র। শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহম একাদশী ব্রতম করিছে সংকল্প করে নেবেন। গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম করে রাধারানীর আশীর্বাদ নিয়ে ব্রত শুরু করবেন। সংকল্প করতে পারেন যে এই ব্রতে আমি আহার সংযম, মন সংযম, ক্রোধ সংযম, বাক্য সংযম করে আমি বেশি করে নাম জপ করব। নাম জপের সংকল্প গ্রহণ করতে পারেন যে আমি 25 মালা করব, আমি 64 মালা করব, 1 অধ্যায় গীতা পড়বো, 1 অধ্যায় ভাগবত পড়বো। এবং পরের দিন এবারে নির্জলা করতে পারেন, আর না হলে অনুকল্প প্রসাদ গ্রহণ করুন। তারপরের দিন আপনি পারণের সময় দেখে, পঞ্জিকাতে দেখে আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দিয়ে পালন করবেন। পুরো রমা একাদশী ব্রত সম্পূর্ণ ফল প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ।